মেজর জেনারেল শাকিল আহমেদ, বিডিআরের মহাপরিচালক। 25 ফেব্রুয়ারি বুধবার পিলখানা বিডিআর সদর দফতরে নির্মমভাবে নিহত হন। এই সেই দরবার হল যেখানে শুরু হয়েছিল সেই হত্যাযজ্ঞ। এটি মহাপরিচালক ইজি শাকিল আহমেদের বাসভবন। মেজর জেনারেল শাকিলের জন্ম 1957 সালে। বাবা মরহুম আবু আহমেদ ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর অনারারি ক্যাপ্টেন। বাবার কর্মস্থলে কেটেছে তার ছেলেবেলা। সেখানে ম্যাট্রিকুলেশন সমাপ্ত করে দেশে ফিরে আসেন। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে 1975 সালে এইচএসসি পাশ করে 1976 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। মেধা আর দক্ষতায় সেনাবাহিনীতে চৌকস অফিসার হিসেবে সুনাম অর্জন করেন। অফিসার হিসেবে তিনি যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে সহকারী ডিফেন্স অ্যাটাশে, বিডিআরের খুলনা সেক্টর কমান্ডার, সেনা সদরের মিলিটারি সেক্রেটারি ছাড়াও ব্রিগেডিয়ার থাকা অবস্থায় ব্রিগেড কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। 2006 সালে বিডিআরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পরপরই বিডিআরকে আধুনিকায়ন এবং আরও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেন। তার সময় বিডিআর সৈনিকদের থাকার জন্য বহুতল ভবনের কাজ শুরু হয়। চট্টগ্রামের সাতকানিয়াতে স্থাপিত হয় সৈনিকদের জন্য হাসপাতাল। পিলখানায় পরবর্তী প্রজন্মের জন্য একটি ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হয়। জওয়ানদের বেতন সহ সুযোগ সুবিধা বাড়ানোর দিকেও সজাগ দৃষ্টি ছিল তার। বিডিআরের সৈনিকদের বেতন এখন যা আছে তাতে একটা ডিগনিফাইড জীবনযাপন করা সম্ভব না, এবং আমার সৈনিকরা তার পরিবার থেকে পৃথক থাকে এবং এই যে বেতনটা পায় সেই বেতন দিয়ে তার পরিবারকে ভালো একটা জীবন দেয়া সম্ভব হয় না। তা আমি মনে করি যদি আমরা বিডিআরের থেকে আরও ভালো কিছু আশা করতে চাই, তাদের সুযোগ সুবিধা, বেতন, রেশন বৃদ্ধি করতে হবে এবং তাদের পরিবারের জন্য যে বাসস্থান তার ব্যবস্থা করতে হবে। এবং যদি এটা করা হয় আমি নিশ্চিত যে বিডিআরের পারফরমেন্স আরও অনেক গুণ বৃদ্ধি পাবে। শুরু করেছিলেন বিডিআরের সম্প্রসারণের জন্য ব্যাটালিয়ন, বিওপি এবং জনবল বাড়ানোর কাজও। সম্প্রসারণ প্রয়োজন, সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন। আমি চাই যে 43,000 থেকে আমরা এটাকে বৃদ্ধি করে 50,000-এ নিয়ে যাই। 50,000 কেন বলছি? কারণ এখনও আমাদের 480 কিলোমিটারের মতো সীমান্ত আছে অরক্ষিত অবস্থায় পার্বত্য চট্টগ্রামে, এবং সেই অরক্ষিত সীমান্তকে রক্ষা করার জন্য আমাদের মিনিমাম 6টি ব্যাটালিয়ন দরকার, 58টি বিওপি প্রয়োজন। তাতেও বর্তমান লেভেলের অন্যান্য যে সীমান্ত আছে তার লেভেলের সিকিউরিটি হবে, তার বেশি হবে না। তবে এটা মিনিমাম, যেটা আগামী কয়েক বছরে যদি হয়ে যায় আমরা আরও ভালো সেবা প্রদান করতে পারবো, আরও ভালো পারফরমেন্স দেখাবো। বিডিআর সপ্তাহ শুরুর 2 দিন আগে 22 ফেব্রুয়ারি দুপুরে চ্যানেল আই এক্সক্লুসিভ অনুষ্ঠানে বিডিআরের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। ট্রান্স বর্ডার ক্রাইম একটা বড় চ্যালেঞ্জ। আপনি জানেন যে বাংলাদেশে যে অস্ত্র ব্যবহার হয়, বেআইনি অস্ত্র যেটা ব্যবহার হয়, সব কটি বিদেশ থেকে আসে এবং আমাদের জলসীমা বা আমাদের ল্যান্ড বাউন্ডারিটা অতিক্রম করেই এই অস্ত্র গোলাবারুদগুলো এসে থাকে। এছাড়াও নারী ও শিশু পাচার হয় এবং মাদকদ্রব্য চোরাচালান করা হয়, এবং এই সামগ্রিকভাবে এই 3টি সমস্যাই বর্তমানে বড় সমস্যা। এবং এই 3টে সমস্যার কারণেই এখানে সন্ত্রাসবাদ বাংলাদেশে দেখা যাচ্ছে, এবং বিভিন্ন অন্যান্য দেশে, আমাদের প্রতিবেশী দেশগুলোতে যে সন্ত্রাসী কার্যকলাপ যেগুলো হচ্ছে তার কখনো কখনো বলা হয় যে বাংলাদেশেও লিঙ্ক আছে। তো সে লিঙ্ক আছে কি নাই সেটা তদন্তের ব্যাপার। তবে আমি বলবো যে আমাদের সীমান্ত সুরক্ষা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর আগেও 2008 সালের 27 মার্চ চ্যানেল আইতে প্রচারিত টক শো এক্সক্লুসিভ অনুষ্ঠানেও তিনি বিডিআরের নানা কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ রাইফেলসের অনেক বড় একটা অবদান আছে। তখন ইপিআরে বাঙালি সৈনিকের সংখ্যা প্রায় 9,000 ছিল।
৯,০০০ সৈনিকের মধ্যে ৮১৭ জন সৈনিক শাহাদাত বরণ করেছেন। তার অর্থ হলো প্রত্যেক ১১ জনের মধ্যে একজন শহীদ হয়েছেন এবং প্রায় ৩ জনের মধ্যে একজন আহত হয়েছেন। এই ৯,০০০ সৈনিকের মধ্যে ১১৯ জন বিভিন্ন পদক অর্জন করেছেন। ২০০৬-এর রমজান মাসে প্রথম আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে রোজার মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখা যায়, এবং আপনারা জানেন যে সেই বছর রোজার মাসে দাম বৃদ্ধি পায়নি। যদিও আমাদের বড় প্রেজেন্সটা এখন ঢাকা শহরে 134টি স্টোর আমরা চালাচ্ছি ডাল ভাত কর্মসূচির অধীনে, তার মধ্যে 50টি ঢাকায় এবং বাকিগুলো বাইরে। এবং প্রতিদিন প্রায় চালের দিক থেকে 500 টন চাল আমরা বিপণন করে থাকি এবং অন্যান্য আইটেমগুলো ধরলে 700-800 টন ডেলি আমরা বিপণন করে থাকি সারা দেশে। প্রথমত আমাদের সেফটি নেটটাকে আরও জোরদার করা উচিত, যেহেতু 40% লোক দারিদ্র্য সীমার নিচে বাস করে, এই 40% লোকের জন্য ভিজিএফ, ভিজিডি, ওএমএস এবং অন্যান্য কার্যক্রম চালাতে হবে সারা বছর, যাতে ওরা অল্প দামে বা বিনামূল্যে বেসিক ফুড স্টাফটা পেয়ে যায়। সেকেন্ড যেটা করতে হবে, এমপ্লয়মেন্ট জেনারেশন করতে হবে গ্রামে গঞ্জে এবং শহরে, যাতে সবাই আয়ের একটা ব্যবস্থা হয়। কারণ খাবার দেশে অ্যাভেলেবল আছে কিন্তু মানুষ এটা অ্যাক্সেস করতে পারছে, ক্রয় ক্ষমতা নাই। ক্রয় ক্ষমতা বৃদ্ধি করাটা আমাদের জন্য সবচেয়ে বড় ইমিডিয়েট চ্যালেঞ্জ। 24 ফেব্রুয়ারি বিডিআর সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কুচকাওয়াজ পরিদর্শন, বিডিআর সদস্যদের সাহসিকতা, গৌরবময় কাজের স্বীকৃতি ও সম্মাননা অনুষ্ঠানে অংশ নেন। সহকর্মী ও অধীনস্থদের জন্য সবসময় নিবেদিত ছিলেন মেজর জেনারেল শাকিল। তাদের সাহায্যের প্রয়োজনে নিজের পকেট থেকেও খরচ করেছেন তিনি। একটা ইনকাম ট্যাক্সের ব্যাপারে আমার সাথে ডিসকাশন হচ্ছিল, কি ওই ব্যাংকে লাগে, স্টেটমেন্ট লাগে, তো মানে ওই স্টেটমেন্টের মধ্যে দেখতেছিলাম আমি। তো আমি তাকে বললাম, এই সিপাহি নজরুলকে তুমি 30,000 টাকা, এটা কি? সে আমাকে একটু চোখ ইশারা দিল। তার মানে তার ওয়াইফও কিন্তু ছিল, আমি যেন তার ওয়াইফ যেন না জানে। তার মানে সে ওই সৈনিককে টাকা দিয়েছে, কোনোভাবে সাহায্য করেছে, কিন্তু তার হয়তো ওয়াইফ জানে না। আমাদের কমনওয়েলথ ইয়ুথ ওয়েট লিফটিং কম্পিটিশনে বাংলাদেশ ব্রঞ্জ প্রাপ্তির মধ্যে বুঝতে পারি। যেখানে আমরা ওয়াইল্ড কার্ডে অলিম্পিক গেমসে জয়েন করি, সেখানে তিনি বলছেন, ইনশাআল্লাহ স্যার আমরা অলিম্পিকে আমি আপনাকে একটা পদক দেব। যখন 3 বছর কন্ট্রাক্ট শেষ হয়ে বিট করলাম, তখন এই শাকিল সাহেব ডিজি হিসেবে আসলেন। আমার একটা ধারণা যেহেতু আমার বন্ধু আসছে, এবার তো পাবোই। আমি সিকিউরিটি ক্লিংয়ে সর্বনিম্ন থাকাতে কাজ পেয়েছি, সেটাতে সেকেন্ড লোয়েস্ট থাকাতে আমি কাজ পাই নাই। আমি পার্সু করেছি। সে আমাকে বলেছে যে দোস্ত, আই আন্ডারস্ট্যান্ড, তুমি হলে হয়তো ভালো হতো, কিন্তু আমি দিতে পারছি না নিয়ম অনুযায়ী। নিয়মের কোনো ব্যত্যয় ঘটবে এই ধরনের কাজ শাকিল করতে পারে না। ডিজি মহোদয়ের টেবিল ছিল আমাদের পেছনে, উনি ওখানে এই দরবার হলে বক্তব্য রাখছিলেন। উনি ওগুলো ক্লিয়ার করে বলছিলেন যে ওখান থেকে যে অর্থ সাশ্রয় করা হয়েছে বা প্রফিট হিসাবে আছে, সেগুলো বিডিআরের ডেভেলপমেন্টের কাজের জন্যই ব্যবহার করা হবে। এই কথাটা বলার সাথে সাথেই তখন বাম দিক থেকে একজন সিপাহী পদবী সম্ভবত হবে, মুখ ঢাকা, চোখ ঢাকা, বাচ্চা বয়সী একটা সৈনিক, সে একটা এসএমজি নিয়ে ওই পাশ থেকে দৌড়ে আসলেন। ডিজি মহোদয়ের বাম পাশ থেকে অলরেডি ওই এসএমজিটা তার এখানে রেখেছে ওই সৈনিকটা। বাট আমি দৌড়ে উপরে উঠতে উঠতে তার দিকে তাকিয়ে যেটা দেখলাম যে ওই ছেলেটা খুব নার্ভাস ফিল করছে।
তখন আমি হাতিয়ারটা যে এসএমজিটা ছিল ওখানে যে প্রথমে যেটা করেছিলাম হাতিয়ারটা জোর করে ধরে ধাক্কা দিয়েছিলাম। তো ডিজি মহোদয় বলছিলেন আমরা যাব না, তোমরা যাও, ট্রুপসদেরকে কন্ট্রোল করো। ততক্ষণ প্রায় দরবার হল অলমোস্ট খালি হয়ে গেছে। আমার এখনো চোখের সামনে ভাসছে যে হলো ডিজি মহোদয় জাস্ট ফার্স্ট স্টেপটা দিলেন, সেই মুহূর্তে 4 জন সৈনিক লাফায় এসে বাইরে, এটা কিন্তু বাইরে ছিল, আমরা দেখিও নাই, কিন্তু এসে ডিজিকে প্রথমে গুলি করলেন আর ডিজির সাথে সাথে ওখানে পড়ে গেলেন। যখন আমরা ডিজির কাছে আগাতে যাচ্ছি তখন আরও 7-8 জন পিছন থেকে এসে একদম ব্রাশ ফায়ার শুরু করে দিলেন। স্ত্রী নাজনীন শাকিল আর পুত্র বাকিন ও মেয়ে নিকিতাকে নিয়েছিল শাকিলের সাজানো সংসার। জোয়ান বিদ্রোহের নামে সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডে নিহত হন শাকিল এবং স্ত্রী নাজনীন শাকিল। যারা সরাসরি হত্যার সাথে জড়িত তারা সাধারণ ক্ষমার আওতায় আসবেন না এবং দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। এ ঘটনার মদতদাতা এবং এর পিছনে ষড়যন্ত্রকারীদের বিচারেরও সম্মুখীন হতে হবে। থেকে যে 38 জনের লাশ পাওয়া গেছে, এর মধ্যে আছে বিডিআর এর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের লাশ। যেদিন ঘটনা বুধবারে আমি শুনতে পাই আমার এক বোনের মাধ্যমে, তো আমি সাথে সাথে আমার ভাইকে ফোন করি। ফোন করার পরে মোবাইলটা বন্ধ পাই। তারপর সাথে সাথে আবার ভাবিকে ফোন করি, ভাবি ফোনটা রিসিভ করে বলতেছেন আমাদের জন্য খুব দোয়া করিস, আমরা খুব বিপদের মধ্যে আছি। তারপর সাথে সাথে আমি আবার টিএনটি নাম্বারে ফোন করি। টিএনটি নাম্বারে ফোন করার পরে টিএনটিতে রিসিভ করে সেটা মানে আমি বলছি রিসিপশনে দেন। তো দেওয়ার পরে আমি হ্যালো বলার পরে সেই ছেলেটা আমাকে চিনতে পারছে, বলতেছে ছাত্র আমরা খুব বিপদের মধ্যে আছি, আমাদেরকে এখন মেরে ফেলবে। হয়ে জোরে এক চিলান দিছে, চিলান দেওয়া বলতেছে 20 থেকে 40 থেকে 45 জন লোক দৌড়ায় বাসার দিকে আসতেছে, আমাদেরকে এখন মেরে ফেলবে। তখন মানে আমার কানে মোবাইলটা দৌড়ায় বোর্ডের শব্দ আমি শুনতে পারছি, অনেকগুলো লোক দৌড়ায় যে ঢুকছে বাসার ভিতরে। ঢুকে বিরাট একটা শব্দ পাইলাম। শব্দ পাওয়ার পরে আমার লাইনটা কেটে গেছে আর কি। আমি শুনছি যে ওর বাসায় গেরো দিছে, ওইখানে গুলাগুলি হইতেছে, ওরা আসছে বাসার ভিতরে, আমরা ফোন করতেছি, ফোন পাইতেছি না। ছেলেরা তো ওইখানে করছে, আবার আমি বাড়িতে আবার। ঘটনার মুহূর্তে স্কুলে থাকায় প্রাণে বেঁচে যায় বাকিন ও নিকিতা। বাবা মায়ের জন্য তাদের বুকে জমেছে কষ্টের পাহাড়। অনেক ভালো ছিল, সবাইকে হেল্প করতো, মানে আমি যতদূর দেখেছি। আর আমার বাবা তো অনেক লার্নেড, অনেক স্মার্ট, অনেক ইন্টেলেকচুয়াল। আমার আব্বু সবসময় চেত যাতে ওরা
মানে ছোট ছোট যারা আছে আমাদের বাসায়, ওরা স্কুলে পড়ে, পড়াশোনা করে, কিছু একটা মানে করতে পারে। মানে আমাদের তো এত ফেসিলিটি, কিন্তু বাইরে মানুষ এত কষ্ট করে, এটা যাতে মানে আমরা বুঝি। সবসময় বলতো যে তোমরা তো আর্মি আসো, আসলে লাইফটা তো আমি সবসময় বলতো যে আমরা না থাকলে তোমরা মানে লাইফটা অনেক ডিফারেন্ট হয়ে যাবে। তুমি মানে সবসময় চাইতো আমরা যেতে ওই নর্মাল বাচ্চাদের মতো এরকম থিঙ্ক করি। কিছু বলার নেই, কিন্তু আমি চাই যেটা একটা বিচার হোক। মানে এত ব্রুটালি যে মারলো, এটার মানে কোনো রিজন ছাড়া আমি চাই যাতে এদেরকে ধরুক। এরা কারা, মানে যারা এরকম করে মেরেছে ওদেরকে ধরুক, আর যাতে এটা ফিউচারে এরকম কখনো না হয়। হি ডিড শাইন। তো আমার ওই বিশ্বাসটা আছে যে আমাকে ওভাবে উঠতে হবে। আই হ্যাভ টু স্ট্যান্ড আপ। রাকিন তো কোনো কথাই বলে না। সেদিন রাতেই, অনেক রাতে বসে, যেদিন ওর লাশটা পাওয়া গেল, নানু আমি আর কোনো দুষ্টামি করব না, আমি কোনো কিছু চাই না। আর ঠিক এই ল্যাঙ্গুয়েজটাই রাকিন আমাকে বলেছে, আই ক্যান লিভ অন দ্য স্ট্রিটস বাট গেট মি মাই মম অ্যান্ড ড্যাড ব্যাক। আমি তখন বলেছি উই উইল ওনলি হ্যাভ টু ব্রিং দেম ব্যাক, কিন্তু কিভাবে আনবো বাবা, দ্যাটস রিয়ালিটি, দে উইল নেভার কাম ব্যাক। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেজর জেনারেল শাকিলকে হারিয়ে আজ শোকে মুহ্যমান শাকিলের পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের ভাদেশ্বরা গ্রাম। শোকে মুহ্যমান দেশের মানুষ। 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে দেশবাসী। সকল সরকারি বেসরকারি অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ দূতাবাস সমূহে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা।